এই পর্যায়ে আমরা শুরু করব রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। এর আগে আমরা একটা ক্লাস নিয়েছি, সেটাতে 1 থেকে 7 পেজের পর্যন্ত যেই কিছু ইম্পর্টেন্ট পড়া ছিল সেগুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি এবং অল্প কিছু বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু এই চ্যাপ্টারটা থিওরি বেসড, সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটা থিওরিটিক্যালি পড়াশোনা করার চেষ্টা করব। তো আমরা যদি এখন এখান থেকে কথা না বাড়াই, পড়াশোনা শুরু করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আম, রসায়নের জাস্ট এ মিনিট। ওকে। তো বিজ্ঞানের সাথে রসায়নের হচ্ছে এখানে একটা সম্পর্ক আছে। রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্কের মধ্যে রয়েছে যে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের বই পড়েছি, যেমন হচ্ছে আম, আহ, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান, এগুলো আমরা পড়েছি। তো এই জিনিসগুলো আমি যখন পড়ছি, তার মধ্যে আমাদের রসায়নের সাথে এই বিষয়গুলোর কি ধরনের সম্পর্ক আছে, সেই জিনিসটা এখন দেখার চেষ্টা করব। এই যে জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি, উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। তো সালোক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। তো উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড ও মূল দিয়ে পানি শোষণ করে। উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মতো রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে উদ্ভিদের গ্লুকোজ উৎপাদন প্রক্রিয়াটা কিরকম? উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় বর্তমান ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাই অক্সাইডের মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে। এছাড়া বিভিন্ন প্রাণী যে শর্করা ও প্রোটিন জাতীয় খাবার খায়, সেই খাবার ভেঙে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে। সমগ্র জীবদেহ রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। উদ্ভিদ ও প্রাণীদের এই সব রাসায়নিক পদার্থ এবং তাদের মধ্যে ঘটে যায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জীববিজ্ঞানে আলোচনা করা হয়। তাই জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে হচ্ছে রসায়নের সাথে জীববিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত। কারণ এখানে আমরা দেখতেছি যে আম, উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সবুজ অংশে গ্লুকোজ তৈরি হয়। সেই গ্লুকোজকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি দেখতে পাই। তো পানি কিসের? পানির একক কি? পানির হচ্ছে সংকেত কি? H2O। আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2। তো এই যে পানি, কার্বন ডাই অক্সাইড অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এগুলার কি আসলে? এগুলা কার অন্তর্ভুক্ত? এগুলা অবভিয়াসলি রসায়নের পর্যায় সারণীর মধ্যে পড়ে। আমরা দেখছি যে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। তো এই জিনিসগুলো আমি যখন দেখছি, তো এই যেগুলো যেহেতু কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আম, এগুলো যখন আমরা দেখতেছি, এই জিনিসগুলো হচ্ছে রসায়নের সম্পর্কযুক্ত। তো রসায়নের সাথে জীববিজ্ঞানের একটা সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, এই জিনিসটা আমরা বলতে পারি। আহ এরপরে যদি আমরা দেখি যে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের কি রকমের সম্পর্ক আছে। পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, আমি একটু গাঢ় কালার নেই। উম, গাঢ় কালার কি? আচ্ছা। পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে চুম্বক, বিদ্যুৎ এবং বিভিন্ন যন্ত্রপাতি। পদার্থবিজ্ঞানের মধ্যে আমরা দেখতে পাই যে চুম্বক, তারপরে হচ্ছে বিদ্যুৎ ইত্যাদি যন্ত্রপাতি রয়েছে। তো বিদ্যুতের মধ্যে যে ব্যাটারি ব্যবহার করা হয় তা রসায়নের উপাদান। পেট্রোল, প্রাকৃতিক গ্যাস বা কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয় তা দিয়ে যানবাহন চলে ও বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়ন অপর পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিউক্লিয়ার ফিজিক্স ও নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা। তো নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা। এটা দ্বারা হচ্ছে বোঝাইতেছে কি যে পদার্থবিজ্ঞানের যে এই যে আমরা দেখতেছি যে ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত, ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই যে বিভিন্ন তত্ত্ব, তারপরে হচ্ছে সূত্রের উপর, ফর্মুলার উপর বেসিস করে যেই ফিজিক্সের বিভিন্ন ল গঠিত হয় বা গঠিত হয়, সেই ক্ষেত্রে আমরা দেখি যে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি। নিউক্লিয়ার ফিজিক্সেরও হচ্ছে বিভিন্ন তত্ত্ব, তারপরে অনুস্বীকার্য, সূত্র, এই জিনিসগুলা মেনে একটা হচ্ছে পয়েন্টে গিয়ে আমরা হচ্ছে উপস্থাপিত হই যে এইটা জিনিসটা আবিষ্কার হয়েছে বা এই জিনিসটা আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি। তো এই জিনিসটা হচ্ছে যখন আমরা সব ধরনের বিজ্ঞানীরা সর্বজন স্বীকৃত হয়, এই ল, এই অনুস্বীকার্য, এই তত্ত্ব সবকিছু যখন স্বীকৃত হয়, তখন সেটাকে একটা মানে
আবিষ্কার হিসেবে গণ্য করা হয়। তো এটা হচ্ছে যেমন নিউক্লিয়ার ফিজিক্সের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রযোজ্য, নিউক্লিয়ার কেমিস্ট্রির ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য। অর্থাৎ বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত ভাবে নিউক্লিয়ার ফিজিক্স ও নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে বাঁধা। তো গণিতের সাথে এখন রসায়নের সম্পর্ক কি? রসায়নে বিভিন্ন রসায়নের সাথে গণিতের বিভিন্ন নিবিড় সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন ক্ষেত্রে যেমন বিশেষ গণনার কাজে গণিতের সাধারণ সূত্র থেকে জটিল সূত্র ব্যবহার করা হয়, যেমন দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, যৌগের সংযুক্তি নির্ণয়, বিক্রিয়ার হার নির্ণয়, এগুলার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এই যে বিভিন্ন সামনের চ্যাপ্টার গুলোতে কেসিএল, কেপি, কেসি এর ম্যাথ গুলান দেখবো, তখন হচ্ছে এই ম্যাথ গুলান, এই সূত্রগুলান আমাদের প্রযোজ্য হবে, বা ভর সংখ্যা নির্ণয়, এটা ওইটা সেটা অনেক ক্ষেত্রে আমাদের লাগবে আর কি। তো রসায়ন পাঠের একটা গুরুত্ব কি, দ্য ইম্পর্টেন্স অফ স্টাডিং কেমিস্ট্রি। এগুলো একটু পড়ে নিও। ধরো তুমি সকালবেলা এই থেকে এই পর্যন্ত তেমন পড়তে হবে না। তোমরা দৈনন্দিন জীবনে কি কি ভাবে তোমরা ইউজ করো সেই জিনিসগুলা নিয়ে হচ্ছে এখানে বলা আছে, যেমন পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন কিংবা চক সাবান, এই সব কিছুই রসায়নের উপাদান, কারণ এই সব কিছু হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি হয়। পেস্টে যদি আমরা দেখি ক্ষার থাকে, ব্রাশের ক্ষেত্রে দেখি আমরা হচ্ছে একটা নাইলন বা ফাইবার থাকে, বিস্কুটের ক্ষেত্রে আমরা কি থাকে যেমন সেলুলোজ, স্টার্চ এগুলো থাকে, বা ফাইবার থাকে। টয়লেট ক্লিনারে সোডিয়াম ক্লোরাইডের একটা অবদান থাকে, সাবানে আহ, সোডিয়ামের একটা ইয়েক থাকে, সোডিয়াম অ্যালকাইলের একটা ইয়েক থাকে, অবদান থাকে। শ্যাম্পুর ক্ষেত্রে থাকে, লোশনের ক্ষেত্রে থাকে, চক হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটা ইয়েক থাকে। তো সব ক্ষেত্রে আমাদের হচ্ছে রসায়নের এখানে একটা অবদান থাকে। কি কি জিনিস এছাড়া আমরা যদি দেখি, জমিকে উর্বর করার জন্য তৈরি হয় সার, যেমন ইউরিয়া সার, পটাশ সার, ফসফেট সার। তো এই সারগুলান কি ক্ষেত্রে ব্যবহৃত হয়? জমিতে বিভিন্ন ফসলের জমির উর্বরতা বৃদ্ধির জন্য সার ব্যবহার করা হয়, যেমন আহ ইউরিয়া সার যদি আমরা দেখি তাহলে এটাকে নাইট্রোজেন সার বলা হয়। তো ক্ষেতের ফসল যেমন পোকামাকড়ে নষ্ট না করে তার জন্য মানুষ তৈরি করছে কীটনাশক বা ইনসেকটিসাইডস। আহ খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য ব্যবহার তৈরি করছে প্রিজারভেটিভস, বিভিন্ন রাসায়নিক পদার্থ। তার মানে মানুষ হচ্ছে এখানে কীটনাশক তৈরি করছে কেন? পোকামাকড় থেকে, হাত থেকে বাঁচার জন্য, খাবার ফসলকে বাঁচানোর জন্য, খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রিজারভেটিভস ব্যবহার করছে। প্রিজারভেটিভস এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। কিছু প্রিজারভেটিভস আছে দীর্ঘদিন সংরক্ষণ থাকে কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী না। আবার কিছু প্রিজারভেটিভস আছে যেগুলো ন্যাচারাল, শরীরের জন্য যেমন উপকারী তেমন দীর্ঘদিন সংরক্ষণ করে খাইলেও কোনো সমস্যা হয় না। চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, অবশ্যই নির্ভর করি। আজ কলেরা, টাইফয়েড, যক্ষ্মা ইত্যাদি মানুষের অতি সাধারণ চিকিৎসা যোগ্য রোগ। এক সময় এই রোগ থেকে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। এই যে 2006 সালের দিকে যদি তোমরা খেয়াল করে দেখো, বা 2002 সালের দিকে যখন তোমরা অনেক ছোট বা অনেকে হও নাই, তখন দেখবা যে হচ্ছে অনেক মানুষ কলেরায় মারা গেছে, কলেরা হইলে মানুষ মারা গেছে, গ্রামের পর গ্রাম মানুষ কলেরায় মারা গেছে। তোমরা যারা হচ্ছে হাজার বছর ধরে উপন্যাসটা পড়ছো, আগের হচ্ছে ক্লাস 8 কিংবা 9 10 এর বইয়ে হচ্ছে আম, এই উপন্যাসটা ছিল, সেখানে কলেরায় কত মানুষ মারা গেছে সেটা সম্পর্কে একটা আহ অংশে লেখা ছিল। যে জিনিসটা অনেক, মানে যারা পড়ছো তারা রিলেট করতে পারবা যে কত মানুষ কলেরায় মারা গেছে। এখন তো কলেরায়, যক্ষায়, টাইফয়েডে এগুলাই মারা যাওয়ার, টাইফয়েডের কথা শোনা যায় বাট যক্ষা, কলেরা এগুলোর কথা শোনা যায় না। সাম্প্রতিক সময়ে করোনার ভয়াবহতা থেকে আমরা মুক্তি পেয়েছি রসায়নিক কল্যাণে। তোমরা সবাই এটা সাক্ষী আছো তো করোনা সম্পর্কে কি হয়েছে। এটা নিয়ে আর নতুন কিছু বলার কিছু নাই, অনেক মহামারী একটা ছিল। আম, শিল্প কারখানা, যানবাহন, বিভিন্ন মানুষের ব্যবহার্য বিভিন্ন সামগ্রী থেকে সৃষ্ট প্রচুর পরিমাণে রাসায়নিক বর্জ্য আমাদের পরিবেশে ক্ষতি সাধন করছে। এর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু, পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট ইত্যাদি সহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। তো পরিবেশে ক্ষতি সাধন করছে কি কি? কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু, যেমন পারদ, লেড, আর্সেনাইড, কোবাল্ট ইত্যাদি সহ বিভিন্ন আরো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য। কার্বন ডাই অক্সাইড কি করে? আমরা কার্বন ডাই অক্সাইড কোথা থেকে পাই বলতো? যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে মেইনলি আমরা পাই হচ্ছে আম, যখন কোনো কিছু পোড়াই, হাইড্রোকার্বনকে পোড়ালেই একটা কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। কার্বন মনোক্সাইড কি থাকে? কার্বন মনোক্সাইডের মধ্যে যদি হচ্ছে উম অক্সিজেনের পরিমাণটা, যখন কোনো আমরা জিনিস পোড়াবো, যখন অক্সিজেনের পরিমাণটা আমরা কম পাবো,
বা পাই, তখন হচ্ছে দেখবে যে কালো ধোঁয়া উৎপন্ন হয়। যেমন দেখো, তোমরা যদি কোনো সবুজ গাছপালাতে যদি আগুন লাগাই দেখো বা কখনো লাগাইতে যদি দেখো, তাহলে দেখতে পাবা যে সেখানে প্রচুর পরিমাণ কালো ধোঁয়া উৎপন্ন হয়। ওখানে অক্সিজেনের পরিমাণটা কম থাকে, যার কারণে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন অ্যাসিড, বিভিন্ন ভারী ধাতু, যেমন পারদ, লেড, আর্সেনিক। আর্সেনিক কিন্তু মাটির নিচে পাওয়া যায়। আর্সেনিকের উৎস থাকে যশোরের সারদা গ্রামে। আর্সেনিকের পরিমাণ খুবই বেশি। তো এটা শরীরের জন্য খুবই অপকার, এবং এর মাত্রা বেশি হলে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। বিভিন্ন বায়ুর সাথে মিশে বায়ু দূষণ, পানির সাথে মিশে পানি দূষণ। এগুলো তোমরা জানোই যে পানির সাথে পানির সাথে মিশলে পানি দূষণ হয়, পরিবেশের সাথে মিশলে পরিবেশ দূষণ হয়। তো এই জিনিসগুলো আসলে দেখার মতো কিছু নাই। ফসলের ক্ষেতে ক্ষতিকারক পোকামাকড় ধ্বংস করার জন্য কীটনাশক ব্যবহার করা হয়, এগুলো আবার হচ্ছে পানির সাথে মিশলে আবার পরিবেশ দূষণ হয়। এই জিনিসগুলো এইরকম করে হয় আর কি। তো তোমরা এগুলো দেখো, এখানে পড়ার মতো কিছু নেই। রসায়নিক অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক সৃজনশীল এমসিকিউ কোশ্চেন হয়। তো রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া, দ্য প্রসেস অফ রিসার্চ ইন কেমিস্ট্রি, এর ক্ষেত্রে যদি আমরা দেখি, বিজ্ঞানের লক্ষ্য হলো মানবজাতির কল্যাণ সাধন করা। এই উদ্দেশ্যে বিজ্ঞানীরা নিরন্তর পরিশ্রম সাধনা করে যাচ্ছে। বিজ্ঞানীর নাম শুনতে তোমরা নিশ্চয় আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোইসিয়ে, গ্যালিলিও, এই বিভিন্ন ধরনের মনীষীর কথা মনে পড়ে যায়। হ্যাঁ, তোমরা অবশ্যই, হ্যাঁ, তারা তো অবশ্যই মহান বিজ্ঞানী। তবে বিজ্ঞানী বলতে বোঝায় তোমরাও হতে পারো এক একজন বিজ্ঞানী। আসলে পরীক্ষা নিরীক্ষা বা পদ্ধতিগত সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয়, সেই জ্ঞানই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোনো কিছু জানার চেষ্টা হচ্ছে গবেষণা, আর যিনি গবেষণা করেন তিনি হচ্ছে বিজ্ঞানী। তাহলে এখানে আমরা গবেষণার একটা সংজ্ঞা পাইলাম, তাই না? তো আমি এটাকে যদি একটু অন্য কালার দিয়ে মার্কিং করে দেই, উম, এখান থেকে আমরা লিখতে পারি যে পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগত ভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জিত হয় সেটাই হলো বিজ্ঞান। আর এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইলাম, পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে যে সুসংবদ্ধ জ্ঞান অর্জন হয় সেই হচ্ছে বিজ্ঞান। আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। তো তুমি যদি কোনো কিছু জানার চেষ্টা করো, তার মানে তুমি হচ্ছে গবেষণা করতেছো। বা ইউনিভার্সিটিতে তোমরা যখন যাবা তখন দেখবে যে বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করতে পারবা। হ্যাঁ, তো তোমরা যখন স্পেসিফিক কোনো সাবজেক্ট নিয়ে পড়বা, যেমন কেউ যদি ট্রিপল ই নিয়ে পড়ে তাহলে সার্কিট নিয়ে বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে, তারপর হচ্ছে আর্ডিনো নিয়ে তোমরা হচ্ছে এগুলো নিয়ে রিসার্চ করতে পারবা। তোমরা যদি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যাও তাহলে কেমিস্ট্রি নিয়ে তোমরা হচ্ছে অনেক বেশি এক্সপেরিমেন্ট করতে পারবা। কিংবা তোমরা যদি হচ্ছে সিএসসি নিয়ে পড়ো, সেক্ষেত্রেও দেখতে পাবা যে তোমরা অনেক কিছু রিসার্চ করে অনেক কোডের, অনেক প্রোগ্রামিং এর হচ্ছে তোমরা অনেক ইজিলি সলিউশন বের করতে পারতেছো। বা আরো ইজিলি কোনো একটা কোডকে তোমরা বানাইতে পারতেছো, কোনো একটা জিনিস দিয়ে ভালো আরো অনেক ইন্টারফেস বানাইতে পারতেছো। তো রিসার্চ সব ক্ষেত্রেই আছে। তোমরা হচ্ছে পড়াশোনা করতে থাকো, ইনশাল্লাহ সবকিছু শিখতে পাবো। তুমি যদি জানতে চাও অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদিত হবে না শোষিত হবে, একে বলে বিষয় নির্বাচন। তো তুমি যদি কোনো কিছু গবেষণা করতে চাও তাহলে তোমাকে একটা বিষয় নির্ধারণ করতে হবে। তো বিষয় নির্ধারণের জন্য, প্রথম গবেষণার জন্য কি প্রয়োজন? বিষয় নির্ধারণ করা, ঠিক আছে? তো তাহলে তোমাকে সবার আগে কিছু বইপত্র পড়তে হবে এবং তার জন্য কোনো পরীক্ষা করা হয়েছে কিনা তা গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা কোনোভাবে সংগ্রহ করে তা তোমার ফলাফল আগেই সেটি অনুমান করে নিতে হবে। তো আম, তুমি যে এক্সপেরিমেন্টটা করবা, তুমি যে কোনো একটা গবেষণা করবা, সেটা পৃথিবীতে কেউ আগে করেছে কিনা। তো সেটা যদি কেউ আগে করে থাকে, তাহলে তুমি যদি গবেষণা করে তুমি যদি নিজস্ব ভাবে ওর মানে আগে যে করছে তার কোনো জ্ঞান ইউজ না করেও তুমি যদি করো, করার পরে যদি তুমি সেই তোমার যেই গবেষণাটাকে তুমি যদি সাবমিট করো, তাহলে সেটা কিন্তু তুমি স্বীকৃতি পাবে না, কারণ এটা অনেক আগে কেউ একজন করে ফেলছে। তো এই জন্য তোমাকে আগে ইন্টারনেট থেকে ওই বিষয়টা নিয়ে, তুমি কি বিষয় নিয়ে রিসার্চ করতে চাচ্ছ বা করছো, এই বিষয়টা নিয়ে তোমাকে আগে থেকে কি করতে হবে? ইন্টারনেটে ঘাটাঘাটি করতে হবে যে এই বিষয়টা নিয়ে কেউ করছে কিনা। যদি কেউ করে না থাকে তাহলে তুমি অবশ্যই করতে পারো। আর যদি তুমি সমাধান করতে পারো বা কোনো একটা কিছু গবেষণা করে বের করতে পারো, তাহলে তুমি নিজেও একজন গবেষক, তুমি নিজেও একজন সায়েন্টিস্ট।
ধরো কোনো বই বা গবেষণাপত্র জানতে পেলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত হলে তাপ নির্গত হয়। তুমি এই গবেষণাপত্র থেকে আরো জানতে পারলে ক্যালসিয়াম অক্সাইড পানিতে দ্রবীভূত করার জন্য কি কি যন্ত্রপাতি, কোন কোন রাসায়নিক পদার্থ এবং কোন কোন প্রণালী ব্যবহার করা হয়েছে। এই গবেষণাপত্র থেকে তুমি জানতে পারবে প্রথম তোমার পরীক্ষাতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার মতো কি কি যন্ত্রপাতি এবং কোন কি রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে তোমাকে দেখতে হলো যে বিষয় নির্বাচন করতে হচ্ছে, তারপরে প্রয়োজনীয় ডাটা তোমাকে আম, পরীক্ষাটা করা হয়েছে এমন গবেষণাপত্র ইন্টারনেট থেকে বা কোনোভাবে সংগ্রহ করে তোমাকে দেখতে হবে যে কি কেউ এটা আগে করছে কিনা বা অনুমান করে নিতে হবে, এর ফলাফলটাও অনুমান করে নিতে হবে, ঠিক আছে। 3 নম্বর ধাপে দেখতে হচ্ছে তোমাকে ক্যালসিয়াম অক্সাইডের পরীক্ষা থেকে তুমি যা পেয়েছো তাদের পরীক্ষাটি বেকার পানি এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড থার্মোমিটার, কাঁচের তৈরি রড, ব্যালেন্স ইত্যাদি জিনিস লাগবে। এই যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে এগুলো দিয়ে তোমরা একটা প্রসেসের মাধ্যমে একটি বিক্রিয়া করতে পারো। তো এখানে এই বিক্রিয়াগুলো আসলে লাগে না, আম, এখানে তেমন কোনো কিছু নাই, এগুলো আসলে পড়া লাগে না। জাস্ট হচ্ছে তোমরা একটা জিনিস দেখতে পারো যে এই যে ছকটা আছে এই ছকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষায় মাস্ট বি ইম্পর্টেন্ট। এই পেজের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। তো তোমরা এই ছকটা মুখস্থ করবা, কিভাবে পড়বা, যেটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। তো ব্লক ডায়াগ্রামে যদি তোমরা দেখো বিষয়বস্তু নির্ধারণ করতে হয় প্রথমে, তারপরে আমাদেরকে চাইতে হয় বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নেওয়া, প্রয়োজনীয় বস্তু বা যন্ত্রপাতি পরীক্ষা প্রণালী নির্ধারণ, তারপরে পরীক্ষণ, তথ্য সংগ্রহ ও তথ্যের বিশ্লেষণ ও ফলাফল নিয়ে আলোচনা। তো এই সবকিছু তোমাকে হচ্ছে কি প্রথমে বিষয়বস্তু নির্ধারণ করতে হচ্ছে, তারপরে এটা কেউ আগে করছে কিনা বা তার এক্সপেরিমেন্টে যদি তুমি করে আবার যদি তুমি শিখতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কেউ এটা করলে তুমি হচ্ছে কিন্তু স্বীকৃতি পাবা না, আর যদি কেউ না করে তাহলে তুমি স্বীকৃতি পাবা। তারপর এই এক্সপেরিমেন্টটা করার জন্য তোমার কি কি লাগবে সেই জিনিসপাতিগুলো তোমাকে হচ্ছে আম, দেখতে হবে। তারপরে তোমাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, করার পর একটা তোমার হচ্ছে তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ পরীক্ষার, মনে করো একটা কেমিক্যাল রিয়াকশন করতেছো, প্রথম 10 মিনিটে বা প্রথম 5 মিনিটে এইরকম চেঞ্জেস হয়েছে, প্রথম 5 মিনিটের পর প্রথম আহ, তারপর 5 থেকে 10 মিনিটে এইরকম চেঞ্জ হয়েছে, তারপরে 10 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত এইরকম চেঞ্জ হয়েছে। যখন তোমরা জৈব রসায়ন পড়বা তখন দেখবা যে হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন যাবো জৈব রসায়ন পড়বা, জৈব রসায়নে এক একটা বিক্রিয়া প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা এরকম করে হয়। তো স্লো রিয়াকশন হয় অনেক বিক্রিয়ার ক্ষেত্রে, তখন প্রভাবক দিয়েও কাজ করে না। তো এরকম অনেক পরীক্ষা অনেক লং টাইম হয়, আবার অনেক অল্প সময়েরও বিক্রিয়া আছে কিছু। তো এরকম আর কি, তো কি কি চেঞ্জ আছে এরকম তথ্যের একটা বিশ্লেষণ করতে পারো, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, অর্থাৎ তুমি যে এটা প্রথম 10 মিনিটে তোমার হচ্ছে মনে করো ব্লু কালার ছিল, ব্লু কালার থেকে একটু কালারটা শিফট করে একটু নেভি ব্লু হয়েছে বা অন্য কোনো কালার হয়েছে, এরকম কোনো একটা চেঞ্জেস দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা করতে পারো। ঠিক আছে, এটা তোমার তার মানে শেষের দুইটা হচ্ছে তোমার ডাটা শিটে, আহ, তোমার যে রেজাল্ট পাবা সেটা ডাটা শিট বানাইতে হবে, সেই ডাটা শিটে এটা লিখতে হবে। এটা হচ্ছে তোমার হাতে কলমে করতে হবে। আর এই দুইটা সম্পর্কে তোমার এটা হচ্ছে প্রথম দুইটা হচ্ছে তোমার কি করতে হচ্ছে, জ্ঞান নিতে হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগতেছে সেটা। তৃতীয়টা তোমাকে হাতে কলমে পরীক্ষা করতে হচ্ছে। আর চতুর্থটা চতুর্থ ও পঞ্চম ধাপ, পঞ্চম ও ষষ্ঠ ধাপে হচ্ছে তোমাকে ডাটা অ্যানালাইসিস করে লিখতে হচ্ছে। তো কেমিস্ট্রি ল্যাবরেটরি অ্যান্ড ইউজ অফ কেমিক্যালস, রসায়নের যে ঘরে বা স্থানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা থাকে পরীক্ষাগার বা গবেষণাগার বলা হয়। তবে যে স্থানে যে ঘরে বা স্থানে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণা করা হয় তাকে রসায়নের পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার বলা হয়। তো এগুলান হচ্ছে আসলে সংজ্ঞা লাগবে না, জাস্ট পড়ার জন্য পড়বা। আম, তো রসায়নে এই যে ল্যাবরেটরিতে কিছু ইয়ে থাকে, সেফটি মেনটেন করতে হয়। যেমন হচ্ছে আহ, রসায়নের শরীরকে রক্ষা করতে নিরাপদ পোশাক বা অ্যাপ্রন পরতে হয়। যেমন হচ্ছে তোমরা যখন কেমিক্যাল রিয়াকশন করবা তখন আমাদের যে কেমিস্ট্রি ল্যাব থাকে সেই ল্যাবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে বেশিরভাগ এক্সপেরিমেন্ট করা হয়। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন হচ্ছে ইউজ করবা তখন হচ্ছে দেখতে পাওয়া যে হচ্ছে এটা খুবই মানে হচ্ছে লঘু করা হয়, ঠিক আছে, পানি মেশায় মেশায় অনেক লঘু করা হয়। বাট এটা যখন গাঢ় থাকে তখন তুমি যদি এক্সপেরিমেন্ট করো তাহলে দেখতে পাবা যে হচ্ছে
তোমার যদি শরীরের কোনো অংশে পড়ে, এই মাথা থেকে ওই মাথা ফুটা হয়ে গেছে কিন্তু তুমি কিছু বুঝতেই পারতেছো না। তো রসায়নে তুমি কি যখন স্কুল কলেজে থাকবা তখন হচ্ছে তোমার তো স্কুল ড্রেস আপ থাকবে, তাই না? তখন হচ্ছে তুমি যদি অ্যাপ্রন না পড়ো, তুমি যদি এই লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ো, এটা যদি লঘুর পরিমাণটা যদি কম থাকে, অর্থাৎ একটু যদি কারো থাকে, তাহলে তোমার কাপড়ের উপর পড়লে পুরো কাপড় ফুটা হয়ে যাবে। তাহলে এই জন্য বা শরীরের ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমাদেরকে অ্যাপ্রন পড়তে হয়। আর রসায়ন গবেষণায় ব্যবহৃত অ্যাপ্রনের হাতা হবে হাতের কবজি পর্যন্ত, আর লম্বায় হাঁটুর নিচ পর্যন্ত। এটি সাধারণত সাদা রঙের হয়, হাতে সুরক্ষার জন্য ব্যবহার করা। সাদা রঙের কেন হয়? কারণ যাতে সহজেই নোটিস করা যায়। অন্যান্য রং থাকলে কিন্তু সহজে নোটিস করা যায় না। সাদা রঙে একটু দাগ লাগলেই সেটা কিন্তু আমরা নোটিস করতে পারি। বিভিন্ন চোখের সুরক্ষার জন্য এই যে একটা গ্লাস থাকে, সেফটি গগলস, হাতের জন্য থাকে হ্যান্ড গ্লাভস, অ্যান্ড মুখের জন্য নিঃশ্বাসের জন্য প্রবলেম না হয়, মানে নিঃশ্বাস ওই কেমিক্যালের নিঃশ্বাসের জন্য, মানে রিয়াকশনের নিঃশ্বাসটা মানে বাতাসটা আমাদের শরীরের ভেতরে গেলে যেন কোনো ক্ষতি না করতে পারে, এই জন্য আমাদেরকে মাস্ক পরতে হয়। তো রাসায়নিক দ্রব্য এখানে বোতল বা বোতল নির্দেশ সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, সার্বজনীন নিয়ম, গ্লোবালি হারমোনাইজ সিস্টেম, এগুলো ব্যবহার করতে হয়। তো সবশেষে এই অধ্যায়ের মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এইটা, এটা, হ্যাঁ, তোমরা এটা দেখবা, এই বক্সটা মনে রাখবা যে বিস্ফোরক পদার্থের চিহ্নটা কিরকম। এই যে কোনো কিছু একটা আছে, মনে করো তোমরা একটা যখন হচ্ছে আম, কোনো জিনিস যখন ব্লাস্ট হয় তখন কি জিনিস দেখতে পাও? যে ব্লাস্টের সময় ধোঁয়া গুলান ছোট জায়গা থেকে অনেক বেশি বেশি জায়গায় উৎক্ষেপণ হয়। তো ঠিক বিস্ফোরণ যে বা বিস্ফোরক পদার্থ বা এক্সপ্লোসিভ সাবস্টেন্সের ক্ষেত্রে চিহ্নটাও এরকম। এই চিহ্ন বিশিষ্ট পদার্থ থেকে খুবই সাবধান থাকতে হবে। অর্থাৎ পদার্থ ব্যবহারের সময় মনে রাখতে হবে যে এসব পদার্থ আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হতে পারে, যার জন্য শরীর এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এই দ্রব্যগুলো খুব সাধারণভাবে সাবধানে নাড়াচাড়া করতে হবে, যেমন টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ। তোমাদের প্রশ্ন আসতে পারে এর চিহ্ন, বিস্ফোরক পদার্থের চিহ্ন কিরকম হয়, বা এগুলোর কয়েকটা উদাহরণ দাও। তখন তোমরা করতে পারো যে টিএনটি, পারঅক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি বিভিন্ন ধরনের বিস্ফোরক পদার্থ। এগুলা দাহ্য পদার্থ কি কি? দাহ্য পদার্থ মানে যেগুলো হচ্ছে আগুনে অক্সিজেনের উপস্থিতিতে আগুনে পড়ে। তো এগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহল ইত্যাদি 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 দাহ্য পদার্থ। এসব পদার্থ দ্রুত আগুন ধরে যেতে পারে, তাই এগুলো আগুন তাপ থেকে দূরে রাখতে হবে। এই তারপরে হচ্ছে বিষাক্ত পদার্থ। এই যে তোমরা অনেক জায়গায় দেখছো যে হচ্ছে একটা মাথার স্কাল্পের সাথে দুইটা হাড্ডি ক্রস চিহ্ন দেওয়া থাকে, এই জিনিসটাকে বলা হয় বিষাক্ত পদার্থ বা টক্সিক সাবস্টেন্স বলা হয়। তো এটি ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ইত্যাদি ব্যবহার করা হয়। আর উদাহরণ হচ্ছে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এই ধরনের পদার্থ। উত্তেজক পদার্থ, ডাস্ট, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে উত্তেজক পদার্থ। এগুলো ত্বক, চোখ, শ্বাসতন্ত্র ইত্যাদির ক্ষতি করে, তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ব্যবহার করতে হবে। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এই ধরনের পদার্থ ত্বকে লাগলে এই যে মানুষের একটা চিহ্ন থাকে বুকের মধ্যে একটা সাদা জায়গায় দেওয়া আছে, এই জিনিসটা চিহ্নটা থাকলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এটা মাথায় রাখতে হবে। এই ধরনের পদার্থ ত্বকে লাগলে শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে তাদের বিভিন্ন স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন করে। এগুলো শরীরে প্রবেশ করলে ক্যান্সারের মতো রোগ বা শ্বাসতন্ত্রের ক্ষতি হতে পারে। বেনজোন, টলুইন, জাইলিন ইত্যাদি পদার্থ। তো এগুলো ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি মাস্ক, সব ক্ষেত্রে এই অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস ও মাস্ক পরে নিতে হয়, ঠিক আছে? আর বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বা হেলথ রিস্ক সাবস্টেন্স, ঠিক আছে? তারপরে আছে তেজস্ক্রিয় পদার্থ, এই যে টিফলন বলা হয় এটাকে, ঠিক আছে? রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এই পদার্থ থেকে ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণব্যাধি সৃষ্টি করতে পারে। এগুলোকে একসঙ্গে বিকলাঙ্গ করে দিতে পারে, তাই এসব পদার্থ ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। ইউরেনিয়াম, রেডিয়াম ইত্যাদি তেজস্ক্রিয় পদার্থ। পরিবেশের জন্য ক্ষতিকর কি কি? ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, এই পদার্থগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। এগুলা থেকে যথাসম্ভব পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে, তাহলে পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়বে না। আর ক্ষত সৃষ্টিকারী বা করোসিভ হচ্ছে শরীরে লাগলে শরীরে ক্ষত সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভিতরের অঙ্গেরও ক্ষতি সাধন করতে পারে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই যে তোমাদেরকে একটু আগে যেটা বললাম, ত্বকে লাগলে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ফুটা হয়ে যেতে পারে। তাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘন দ্রবণ ইত্যাদি পদার্থের উদাহরণ। আহ আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই অনুশীলনের প্রশ্নের কিছু সমাধান করার চেষ্টা করব। আহ নেক্সট ক্লাসটা ছোট হবে। আহ
আশা করি তোমরা সাথে থাকবা। আর যদি তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি যথাসম্ভব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে ক্লাসের শেষের দিকে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। যদিও আমার চ্যানেলটা খুবই ছোট এবং নতুন, আমি এই অধ্যায়টা হচ্ছে তোমাদের যেহেতু থিওরিটিক্যাল, আমি থিওরিটিক্যাল পড়াইলাম, বাট নেক্সট অধ্যায় থেকে আমরা যখন দেখবো যে হচ্ছে প্র্যাকটিক্যাল বা আম, কোনো ভ্যালু আসতেছে বা যেটা বিস্তারিতভাবে জানা দরকার, সেই সম্পর্কে আমরা বিস্তারিত ভাবে আলোচনা করব। আমরা তখন রিডিং পড়া পড়বো না। নেক্সট অধ্যায়েও কিছু পড়া আছে, কিছু হচ্ছে ইয়ে আছে। তো আমরা যত সহজভাবে পড়ানো সম্ভব আমরা সেটাই পড়ানোর চেষ্টা করব। আম, আশা করি তোমরা সাথে থাকবা। আহ মুক্তপাঠের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।